আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে এই আলফাতা পাবলিকেশনের আয়োজিত অনলাইন ক্লাসে আমরা আজকে সপ্তম শ্রেণীর জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছি। অধ্যায়টি হলো অষ্টম অধ্যায়, শব্দের কথা। সপ্তম শ্রেণীর জন্য একটা কথা বলে দিই, তোমাদের জন্য সৃজনশীল 6 থেকেই পড়ে আসছো, অত নতুনও না। সৃজনশীলের ক্ষেত্রে তোমরা 7-এ যারা আছো বা সপ্তম শ্রেণীতে, তারা হচ্ছে একটু গুরুত্ব সহকারে বই রিডিং ভালো করে পড়বা, ভালোভাবে সৃজনশীলের প্র্যাকটিস করবা। শুধু বইগুলো মুখস্থ করলে যে সৃজনশীল শেখা হয়ে যায় সেটা কিন্তু করবা না, কারণ তোমাদের পরবর্তী ক্লাসে হচ্ছে অষ্টম শ্রেণী, সেখানে তোমাদের সমাপনী থাকবে। সমাপনীতে কিন্তু বোর্ড যখন যাবা তোমরা, তখন দেখা যাবে যে বিভিন্ন টপিক দেখলে এটা লেখার মতো একটা ক্যাপাসিটি তোমাদের থাকা উচিত। আর সেই ক্যাপাসিটির জন্য যেন তুমি তৈরি হতে পারো, এই জন্য সপ্তম শ্রেণী থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। সপ্তম শ্রেণীতে বিভিন্ন টপিক দেখলেই যেন লিখতে পারো, এরকম ক্যাপাসিটি থাকা উচিত। শুধু মুখস্থ করাটা সৃজনশীলের উদ্দেশ্য না। সৃজনশীলের উদ্দেশ্যই হচ্ছে যেন তোমরা বারবার যা দেখবা নিজের মতো করে যেন সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। আর সেই জন্য তোমাদেরকে সবসময়ই রিডিং পড়া, টপিক বোঝা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে শব্দের কথা অধ্যায়টা একটু ভালোভাবে বুঝিয়ে শেখানোর। তাহলে আমরা শুরু করি। শব্দের কথা, এই অধ্যায়টা আসছে হলো শব্দের উপরে। এখানে বইয়ে যতবারই পড়বালে বলবে যে শব্দ মানে হচ্ছে এক ধরনের মানে যা আমরা শুনি তাই শব্দ। আসলে যা আমরা শুনি তাই শব্দ, এটা বিজ্ঞানের ভাষা না। বিজ্ঞানের ভাষায় শব্দ বলতে আমরা বুঝি যে শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শক্তি বলতে বোঝাই হচ্ছে যার কাজ করার সামর্থ্য আছে। এখন এই যে আমরা শুনলাম, এই যে আমার শোনার যে ক্ষমতাটা, কাজ করার যে সামর্থ্যটা লাভ করলাম আমরা শোনার জন্য, সেটাই হচ্ছে শব্দ। এই প্রথমে বইয়ের এইটুক জায়গার ভিতরে এমনিতেই আছে যে শব্দ, এই কুকুরের শব্দ, তারপরে গাড়ির শব্দ, বাঁশির সুর, এগুলো বিভিন্ন রকমের শব্দ, মানে যা আমরা শুনি। কিন্তু আমাদের যদি কখনো পরীক্ষায় আসে এভাবে যে শব্দ কি, তখন আমাদেরকে যেটা লিখতে হবে, চাইলে একটু নোট ডাউন করে নাও, যে আমরা বলবো কি শব্দ কি। শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। এই লাইনটা দেখো, আমরা পেজ টার্ন করো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, এখানে লেখা আছে আমরা যা শুনি তাই শব্দ। না, আমরা সেটা বলবো না। আমরা বলবো কি শব্দ এক প্রকারের শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। এর মধ্যে শব্দ কয়েক রকমের হতে পারে। কিছু শব্দ আছে শুনতে ভালো লাগে, কিছু শব্দ আছে শুনতে গেলে আমাদের অস্থির লাগে, অসহ্য লাগে, বিরক্ত লাগে। এরকমের শব্দ অনেক রকমের আছে। কিন্তু যাই হোক, শ্রবণের অনুভূতি জাগে যেটা, সেটাই হচ্ছে এক রকমের শব্দ। এরপরে যাই, শব্দ দেখা যায় বিভিন্ন মাধ্যম থেকে তৈরি হয়। কিভাবে শব্দ তৈরি হয়, যাকে বলা হয় শব্দের উৎপত্তি। এই দেখো এখানে লেখা আছে সুন্দর, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণ অনুভূতি জাগায়। আচ্ছা, এখন শব্দটা তৈরি হয় কিভাবে? সাধারণত শব্দ তৈরি হয় কম্পন থেকে। বলবো যে কিভাবে এই কম্পন থেকে হয়, তুমি একটু খেয়াল করো। যখন আমাদের হাতে কোনো যদি স্টিলের বাটি বা অ্যালুমিনিয়াম কোনো বাটি নেই, আর বাটিটা ফেলে দেই, ফেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন বাটিটা তুলবো বা ধরবো, তখন দেখবো এটা কাঁপছে। যখন মানে যত বেশি কম্পন হয়, অনেকক্ষণ কাঁপতে থাকে, তত জোরে শব্দ হয়। কম্পন কম, শব্দের আওয়াজও কম। এই জন্য বলা যায় কম্পন থেকে শব্দের সৃষ্টি। মানে শব্দ হতে গেলে কম্পনের প্রয়োজন, কম্পনের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই যে এখানে যখন আমরা স্কুলের ঘন্টাটা দেয়, তখন কি হয়, ঘন্টাটা ধরলে দেখা যাবে কি ঘন্টাটা কাঁপে। এই কম্পন থেকেই শব্দের উৎপত্তি। এই কথাটা এখানে বারবার বলার চেষ্টা করেছে। এরপর আমরা তার পরের অংশে যদি যাই, যেমন দেখো এই যে এখানে চামচ, এই চামচ দিয়ে যখন বাটিতে আমরা একটু আওয়াজ করব, তখন দেখবো কি পানিটা কাঁপছে। এই কম্পন দিয়ে বোঝাচ্ছে যে মানে শব্দটা তৈরি হলো কেন, কম্পন থেকে। এই পানির কম্পন থেকে আমরা দেখতে পাই যে চামচটার কারণে বাটিটা কাঁপছিল। এই কাঁপাটা পানির মাধ্যমে, পানির স্রোতগুলো যখন দেখবো যে স্থির পানির এই স্রোতগুলো আসবে, তখন বোঝা যাবে যেটা কম্পন ছিল। এই জন্য এটার ভিতরে শব্দের সৃষ্টি হয়েছে। এই জন্য বলেছে যত কাজই আমরা করি, বলা যায় যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। অর্থাৎ কম্পনশীল বস্তুই হচ্ছে শব্দ সৃষ্টি করে, তাই একে বলা হয় শব্দের উৎস। যে কোনো কম্পনশীল বস্তুই হচ্ছে শব্দের উৎস। আচ্ছা, এবার আমরা যাই যে শব্দগুলো কিভাবে আমরা শুনি। শব্দগুলো যে আমাদের কানে আসে, কিভাবে আসে? যে কোনো আমরা জানি কি কম্পনশীল বস্তু হলো শব্দ সৃষ্টি করে, কিন্তু আমাদের কানে কিভাবে পৌঁছায়? তো এখানে একটা উদাহরণ দিছে, একটা স্প্রিং এর মতো, যে স্প্রিংটাকে যদি এক প্রান্ত আমি বেঁধে রাখি আর লম্বা করে টেনে নিই, স্প্রিংটাকে লম্বা করে ধরে রাখি, যখন আমি ছেড়ে দিব, জিনিসটা করবে কি কাঁপতে 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 আবার এখানে আসার চেষ্টা করবে, বা বারবার সামনে পিছনে বারবার ঝাঁকুনি দিতে থাকবে। ঠিক শব্দটা এরকমই, যখন শব্দ আমরা কথা বলি, তখন এগুলো বারবার কাঁপতে 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 আমাদের কান পর্যন্ত এসে পৌঁছায়। পৌঁছানোর পরে আমরা সেই শব্দটা শুনতে পাই। এই জন্য বলেছে যে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে
যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। শব্দ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেটাই হচ্ছে শব্দের সঞ্চালন। তাহলে আমরা কি বলছিলাম যে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যে যাতায়াত হবে সেটাই হচ্ছে শব্দের সঞ্চালন পদ্ধতি। এরপর আমরা তারপরে যাই, দেখো একটু এখানে এই যে শব্দ সঞ্চালন হবে এক স্থানে অন্য স্থানে যাবে সেটার জন্য মাধ্যম প্রয়োজন। শুধু এমনি এমনি শব্দ আমাদের কানে চলে আসবে না, তার জন্য মাধ্যম প্রয়োজন। কোনো কিছু না থাকলেও বাতাস এটা মাধ্যম থাকতে হবে। শব্দের জন্য মাধ্যম প্রয়োজন। এই মাধ্যম যে কোনো রকমের হতে পারে, হয় কঠিন অথবা তরল অথবা বায়বীয়। একটু জেনে রাখি, শব্দ সবচেয়ে দ্রুত চলে হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর হচ্ছে বায়ু মাধ্যমে। এটা আমরা চাইলে কিছু উদাহরণ করতে পারি। এখানে কিছু কাজ দিয়ে রেখেছে, একটু দেখো যে আমরা এই বোতলের ভিতরে যে ঝুনঝুনিটা ঝুলালাম, একটা হলো শব্দ ঢুকতেছে, ছিপিটি বন্ধ করলাম, বারবার ঝাঁকুনি দিলাম, একটা হলো বাতাস স্পর্শ করবে না, আরেকটা বাতাস স্পর্শ করবে। দেখা যাবে যেখানে বাতাস ঢুকেনি সেখান থেকে কোনো শব্দ বেরিয়ে আসছে না, শোনা যাচ্ছে না। কিন্তু যেখানে বাতাস একটু প্রবেশ করে সেখান থেকে শব্দগুলো শোনা যায়, একটু শব্দগুলো ভালো আসে। এই কাজগুলো মোটামুটি তোমরা একটু পড়ে রাখলেই হবে। এরপরে যাই আমরা, দেখো এই যে তরল পদার্থের মাধ্যমে শব্দের সঞ্চালন আর শব্দের বেগ। শব্দ আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হবে না। এই যে দেখলাম আমরা ঝুনঝুনি, যেখানে বাতাস একটা মাধ্যম হলেও হতে পারতো, কিন্তু যদি বাতাসও না থাকে সেখানে কোনো শব্দ শোনা যাবে না। শব্দ শোনার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, কিছুক্ষণ আগেও বলেছি। তার চেয়ে একটু মোটামুটি কম চলে হচ্ছে তরল মাধ্যমে, আর একটু গতি একদম কম বা শব্দ মোটামুটি চলে হচ্ছে বায়বীয় মাধ্যমে। এটা আমরা চাইলে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যেমন একটা বেলুনের ভিতরে পানি ঢুকালাম, ঢুকানোর পরে এটাকে কানের কাছে নিয়ে যখন এরভাবে আমরা আওয়াজ করব তখন দেখা যাবে কি শব্দটা মোটামুটি শোনা যাবে। সেম যদি একটা কাজ করি, আমরা কোনো কঠিন স্কেল কোনো কিছুকে কানের কাছে নিয়ে যদি স্কেলটাকে এমন নখ দিয়ে আছড় দিই, দেখা যায় শব্দটা বেশি শোনা যাবে। পানি দিয়ে যখন আছড় দিলাম তখন মোটামুটি শোনা গেল, কিন্তু যখন আমি স্কেল বা ধাতব কোনো লম্বা দণ্ড দিয়ে আছড় দিলাম তখন কিন্তু বেশি শোনা যাচ্ছে। এজন্যই বলে যে শব্দ কঠিন মাধ্যমে বেশি শোনা যায় আর তরল মাধ্যমে কম শোনা যায়। এখানে দেখো তিনটা দিয়ে রেখেছে। শব্দের বেগ, শব্দ যে মাধ্যমে কত দ্রুত চলে, কত দ্রুত বেরিয়ে আসে বা শোনা যায়, এটাকে এক ধরনের বেগ বলে। তো বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড, শব্দের যে একক সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড। অ্যালুমিনিয়ামের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। এগুলো তোমাদের এমসিকিউতে ক্লাস 7-এই আসে। এই জিনিসগুলো জেনে রাখা ভালো, বড় ক্লাসে এগুলো কাজে লাগে। এই তিনটা অবশ্যই মুখস্থ রাখবে যে কার শব্দের বেগ কত। এরপর আমরা যাই, দেখো প্রাণীরা কিভাবে শব্দ শুনে, বিশেষ করে আমরা কিভাবে শব্দটা শুনি একটু খেয়াল করো। এই যে আমাদের কানের আকৃতিটা বাইরে থেকে এখন ফানেলের মতো, কেমন যেন চওড়া ফানেলের মতো, কিন্তু ভিতরে কিছু অংশ আছে যে অন্তর্কর্ণ, যেটা আমাদের ভিতরে, সেখানে এক ধরনের পর্দা আছে। অনেকে বলে যে কানের পর্দা ফেটে গেছে, কিন্তু পর্দাটা হচ্ছে কি তবলা বা ঢোলের যেরকম থাকে না পর্দাটা, ঠিক এরকম একটা পর্দা আছে আমাদের ভিতরেও। সেটা অনেক হালকা এবং ছোট। এই পর্দার ভিতরে আমরা যে শব্দটা শুনি সেটা কানের ভিতর দিয়ে প্রবেশ করে ওই পর্দায় গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খেলে ওটা কাঁপে। যেমন ঢোলের মধ্যে আমরা ঢোলের যে উপরের অংশটা সেটার মধ্যে যখন করি, যখন কাঁপে তখন শব্দ তৈরি হয়, ঠিক তেমনি শব্দ আমাদের কানের ভিতর দিয়ে গিয়ে যখন আমাদের এই পর্দাগুলোর ভিতরে কম্পন তৈরি করে তখন সেই শব্দগুলো আমরা শুনতে পাই। এখানে কথাগুলো বলা আছে যে আমাদের কানের বাইরের অংশের আকৃতি দেখতে অনেকটা ফানেলের মতো। শব্দ যখন এর ভিতরে প্রবেশ করে তখন শব্দ একটি ছিদ্র পথে যায়, যার শেষ প্রান্তে একটা টান টান পর্দা থাকে। একে বলা হয় কানের পর্দা। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। কাজটি হলো শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়, ওই পর্দাটা কেঁপে ওঠে। তখন আমরা কি জানি যে যেখানে কম্পন হবে সেখানেই শব্দের সৃষ্টি। পর্দা এই কম্পনকে কানের ভিতরের অংশে পৌঁছে দেয়, সেখান থেকে সেটা আমাদের মস্তিষ্কে যায়। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, কোনো একটা কথা হচ্ছে, কোনো একটা শব্দ হচ্ছে। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা আমরা একটা পরীক্ষা নিয়ে করতে পারি। যেমন এই যে এখানে একটা পাত্রের ভিতরে রাবারের বেলুন দিয়ে লাগালো, তারপর দুই মাথা কেটে দিল, বেলুনটি টান টান করে ধরে রাখলো, সুতা দিয়ে বেঁধে এক প্রান্ত বন্ধ করে দিল, টান টান বেলুনের উপর 4-5টা গমের দানা রাখলো এবং খোলা মুখের সামনে দিয়ে হুড়হুড় শব্দ করলে দেখা যাবে কি গমগুলো কেঁপে উঠছে, লাফাচ্ছে। এ থেকে বোঝা যায় যে কম্পন থেকে শব্দের সৃষ্টি। শ্রাব্যতা সীমা ও নয়েজ, আমরা যে শব্দগুলো শুনতে পাই আমরা জানি যে কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়, কিন্তু শুধু কাঁপলেই হবে না, তার একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে।
যে শব্দ প্রতি সেকেন্ডে 20টি কম্পন দেয় তা মানুষ শুনতে পায় না, এই ধরনের শব্দকে বলা হয় শ্রুতিপূর্ব। আমাদের শ্রাব্যতার সীমা আমি উল্লেখ করে দিচ্ছি, আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। অর্থাৎ কোনো শব্দ যখন প্রতি সেকেন্ডে 20 বারের বেশি কাঁপে সেটা আমরা শুনতে পাই। আবার কোনো শব্দ যখন 20,000-এর চেয়ে বেশি হয় সেটা আমরা শুনতে পাই না। 20,000-এর চেয়ে কম হলে অর্থাৎ 20 থেকে 20,000 বার হলে সেই শব্দগুলো কম্পন আমরা শুনতে পাই, কিন্তু এর বেশি হলে আমরা শুনতে পাই না। তবে এই ক্ষমতাটা এক একজনের এক এক রকম। যেমন মানুষের 20 থেকে 20,000, কিন্তু এমন কিছু প্রাণী আছে যেমন কুকুর, বাদুড়, এরা দেখা যায় এর থেকে বেশি রেঞ্জে শব্দ শুনতে পায়। 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলেই রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। মানে বাদুড় দেখা যায় 1 লাখেরও বেশি রেঞ্জের শব্দ শুনতে পায়, কুকুর 20,000-এর উপরে রেঞ্জের শব্দ শুনতে পায়। এই যে এখানে লিখে রাখছে যে কুকুরের ক্ষমতা আছে, পুলিশ অতি উচ্চ কম্পাঙ্কের হুইসেল ব্যবহার করে যা কুকুর শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না। চিকিৎসা বিজ্ঞানে অনেক শব্দ আছে, যন্ত্র ব্যবহার করা হয় যেগুলোর এত শব্দ আছে কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু যন্ত্রের ওই শব্দ দিয়ে আমরা রোগ নির্ণয় করতে পারি, যেমন আলট্রাসোনোগ্রাম। এগুলো তো এগুলো আমরা মনে রাখবো যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দের সীমা 20 থেকে 20,000 হার্জ। এই লাইনটুকু তোমাদের এমসিকিউতে আসবে। এরপর আমরা যাই শ্রাব্য শব্দ ও নয়েজ। সুশ্রাব্য মানে যে শব্দগুলো শুনতে শ্রুতি মধুর লাগে, কানে শুনতে ভালো লাগে, আমাদের বোধগম্য হয়, সেগুলোকে সাধারণত সুশ্রাব্য শব্দ বলা হয়। যে শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণা লাগে, বিরক্তি তৈরি হয়ে যায়, সেগুলোকে বলা হয় নয়েজ বা গোলমাল, যেগুলো আসলে আমাদের ভালো লাগে না। ঠিক আছে, এখান থেকে জাস্ট কাকে বলে এগুলো আসে, যে সুশ্রাব্য শব্দগুলো কি কি, নয়েজ বা গোলমাল কি, এগুলো আসে। শব্দ দূষণ, যখন শব্দের সবকিছুটা মাত্রা থাকে, মাত্রা অতিরিক্ত যখন কোনো কিছু হয়, মানে যে যে উপাদানগুলো থাকা দরকার তার থেকে বেশি হয়ে যায় বা অতিরিক্ত হয়, তখন সেগুলো আসলে দূষণ হয় এক রকমের। এখানে এই কথা এইভাবে লিখছে যে যা যা থাকা উচিত, বায়ুতে যা যা থাকা উচিত তা না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে তাকে আমরা বায়ু দূষণ বলি। এরকমের আমাদের পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থাকে তখন তাকে আমরা শব্দ দূষণ বলি। শব্দ দূষণের প্রধান কারণ হতে পারে গাড়ির শব্দ, বিস্ফোরণ বা বোমা ফাটার শব্দ, কোনো যন্ত্রের শব্দ, মাইকের শব্দ, নির্মাণ কাজের শব্দ, রেডিও টেলিভিশনে জোরে বাজানোর শব্দ, রান্নাঘর জিনিসপত্র যে পড়ে যায় হাত থেকে, এই ধরনের শব্দগুলো, এয়ার কুলারের যে শব্দ, এই সবগুলোই হচ্ছে শব্দ দূষণের কারণ। তারপর দেখো আমরা পড়ছি, শব্দ দূষণ তো হবে, কিন্তু শব্দ দূষণের কারণে আমাদের অনেক ক্ষতিও হয়ে যায়। বেশিরভাগ দেখা যায় বিজ্ঞানীরা বলে যে যে জায়গায় সবসময় শব্দ দূষণ হয় সেই পরিবেশে যদি কেউ 10 বছর কাজ করে তখন তার শ্রুতির যে ক্ষমতাটা আছে সেটা প্রায় অর্ধেক হয়ে যায়। মানে আস্তে আস্তে তার ক্ষমতাটা, শ্রুতির যে ক্ষমতাটা সেটা হারাতে থাকে। এই জন্য বলতে চারপাশে অতিরিক্ত শব্দ হলে স্বাস্থ্যের অনেক সমস্যা হয়, যেমন অনিদ্রা হওয়া, মাথা ব্যথা হওয়া, উচ্চ রক্তচাপ হওয়া, বিরক্তি লাগা, দুর্ভাবনা, আরো এরকম অনেক রকম সমস্যা হতে পারে। কোনো কোনো মানুষ আছে যে অতিরিক্ত জোরালো শব্দ শুনলে আস্তে আস্তে কানে কম শুনতে পায় বা নাও শুনতে পারে, একসময় হয়তো তার কানের এই শোনার যে ক্ষমতাটা সেটা সে হারিয়ে ফেলে। আমরা এই জন্য শব্দ যত কম করা যায় শব্দ দূষণ রোধের চেষ্টা করব। সেগুলো কিভাবে করতে পারি, যে আবাসিক যে এলাকাগুলো সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে নয়েজ সৃষ্টি করে, মানে অতিরিক্ত শব্দ করে এই সব কিছুকে এলাকার বাইরে রাখা। যেমন ফ্যাক্টরিগুলো, বিভিন্ন রকম শিল্প কারখানা যেগুলো আছে এগুলোকে আমরা যেখানে থাকি যে এলাকা, সেই আবাসিক এলাকা থেকে একটু দূরে স্থাপন করা। নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা বা আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। যানবাহনের হর্ন যতটা কম সম্ভব বাজানো উচিত। রেডিও, টেলিভিশন আর অন্য যন্ত্রগুলো কম আওয়াজে, কম শব্দে বাঁচানো উচিত। রাস্তার পাশে, ঘরবাড়ির চারদিকে গাছপালা লাগাতে হবে, এতে ঘরবাড়িতে শব্দ কম পৌঁছায়। এছাড়াও শব্দ দূষণ রোধে আমরা বিমানের ইঞ্জিন, যানবাহনের ইঞ্জিন, কলকারখানার মেশিনের সাইলেন্সার লাগাতে পারি। সাইলেন্সার হলো এমন একটা ব্যবস্থা যা শব্দকে বাইরে যেতে দেয় না। এভাবে করে আমরা শব্দ দূষণ রোধ করতে পারি। যেহেতু শব্দ দূষণ আমাদের জন্য খুবই ক্ষতিকর, এই জন্য আমরা যতটা সম্ভব শব্দ দূষণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, শব্দ দূষণ রোধ করার চেষ্টা করব। তারপর শব্দ সৃষ্টি করে এরকমের কিছু যন্ত্র আছে আমরা জানি, যেমন বিভিন্ন রকম বাদ্যযন্ত্র আছে। এরকমের যন্ত্র দু রকমের হতে পারে, সুরেলা যন্ত্র, বেসুরা যন্ত্র। সুরেলাগুলোর মধ্যে যেমন বাঁশি, হারমোনিয়াম, একতারা, দুতারা, সেতারা ইত্যাদি। আর বেসুরোগুলো কেমন হতে পারে,
যেমন গাড়ির শব্দ, গাড়ির হর্ন, সাইকেল বা রিক্সার বেল ইত্যাদি। এই যে বাঁশি আছে, এর বাঁশি হচ্ছে বাঁশির ভিতরে বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। ফু দিলে কি হয়, বাঁশির যে নলগুলো আছে সেগুলো দিয়ে বাতাসে ঢুকানো হয়, তখন ছিদ্রপথ দিয়ে শব্দ সুন্দরভাবে বেরোতে থাকে। এক এক ছিদ্র দিয়ে এক এক রকমের তীক্ষ্ণতা শব্দ বের হয়। এরপর আছে যেমন আমাদের আরো আছে দেখো একতারা, দোতারা, এগুলো তার বিশিষ্ট বাদ্যযন্ত্র। এইসব যন্ত্রের তারের ভিতরে আমরা সুশ্রাব্য বা সুরেলা শব্দ সৃষ্টি করা যায়। এইসব বাদ্যযন্ত্রের তারকে ছেড়ে দিলে বা কিছু দিয়ে নাড়াচাড়া করলে দেখা যায় শব্দ বের হয়। নাড়াচাড়ার উপরে নির্ভর করে এক এক রকমের শব্দ বের হয়। তারের দৈর্ঘ্য আর পুরুত্ব বাড়িয়ে বা কমিয়ে বেশি শব্দ করে টান টান করলে শব্দের তীক্ষ্ণতা পরিবর্তন করা যায়। এরপর আছে তোমাদের দেখো সাইকেল বা রিক্সার বেল। সাইকেল বা রিক্সার টুংটাং, যে ছোট একটা গোল আছে বেলের মতো, সেটাকে যখন একটু নাড়ে তখনই গিয়ে বাটির ভিতরে যায়, গিয়ে হাতুড়ির মধ্যে লাগে, আঘাত করে, তখন সেখান থেকে টুংটাং শব্দ বের হয়। তাহলে আমরা আজকে এই সপ্তম অধ্যায়টা দেখলাম। একটু দেখে নেই এই অধ্যায় পাঠে আমরা যা যা শিখলাম। কি কি শিখলাম দেখি একটু। শব্দের বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না, অর্থাৎ মাধ্যম ছাড়া শব্দ চলতে পারে না। মানুষের কানের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জ। কুকুর 20,000 হার্জের চেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। 20 হার্জ কম্পাঙ্কের নিচের শব্দকে শ্রুতিপূর্ব বলে, আর 20,000-এর যে উপরে বা বেশি যে কম্পাঙ্কের শব্দ সেটাকে শ্রুতি উত্তর শব্দ বলে। শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। বিরক্তিকর শব্দগুলোকে নয়েজ বলে। পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দের উপস্থিতি হলো শব্দ দূষণ। শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। শব্দ দূষণের থেকে অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, কানে কম শোনা, বিরক্তি ইত্যাদি রোগ হতে পারে। রাস্তার আশেপাশে আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, এতে করে শব্দ দূষণ কমানো যায়। তাহলে এই অধ্যায়টা আমরা যা পড়লাম, আশা করি তোমরা নিজেরা বাসায় বারবার পড়বে, বারবার চর্চা করবে। এটা চর্চা করার পরে তোমাদের কাজ হবে এই শূন্যস্থানগুলো আসে না কখনো, তারপর তোমরা শূন্যস্থানগুলো ফিল আপ করার চেষ্টা করবা। সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো সৃজনশীলের কয়ে আসতেই পারে, সেগুলো পড়ার চেষ্টা করবা। এমসিকিউ গুলো পড়বা, আর সৃজনশীল আছে 2টা, এই 2টা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা বাসায়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, যদিও তোমাদের বইয়ে কিন্তু এর রিলেটেড কোনো প্রশ্ন দেওয়া ছিল না, তো এই জন্য তোমরা এই অঙ্কটা করার সময় একটা কথা মনে রাখবা যে অতিক্রান্ত দূরত্ব, যাকে 9-এ উঠলে হয়তো এটা পাবা, একে এস দিয়ে প্রকাশ করা হয়। অতিক্রান্ত দূরত্ব এস, অথবা দূরত্ব সমান সমান শব্দের বেগ গুণ সময়, যাকে আমরা বলতে পারি এস সমান সমান ভিটি। এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো করা আছে। এখানে যে বোমা বা ডুবুরি, বোমাটা শব্দটা শুনবে কিনা, উপরে যে আছে সে শুনবে কিনা, তখন তোমরা এস সমান সমান ভিটি। এস হলো দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, যে কতটুকু দূরে সে আছে, আর ভি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে সময়, কতটুকু সময় এই হবে, এই সূত্র দিয়ে এই অঙ্কটা করতে পারবা। আর এখানে একটা আছে যে স্কুলের ঘন্টা আগে শুনতো না কিন্তু এখন শুনতে পায়। এর কারণ হচ্ছে কিছুক্ষণ আমরা বলেছিলাম যে শব্দের তীক্ষ্ণতা, তোমরা হচ্ছে আগে যে ঘন্টাটা ছিল সেটা একটু মোটা ছিল, মোটা জিনিসের কম্পন কম হয়, এই জন্য শব্দ কম শোনা যায়। কিন্তু পাতলা যখন হয়ে যায়, ঘন্টা যখন আকারে পরিবর্তন করলো, একটু পাতলা করলো, তখন সেটা বেশি কম্পন হলো। বেশি কম্পনের কারণে শব্দটা আগের চেয়ে বেশি দ্রুত হয় এবং সে বাসা থেকেই সেই ঘন্টাটা শুনতে পায়। এরকমের যখন উত্তরগুলো পড়বা তখন দেখবা এই টপিকগুলো চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করা যায় তোমরা অষ্টম অধ্যায়ের এই পাঠটা ভালো করে পড়বে এবং এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে অনুশীলন করবে। তোমাদের যেন পড়াশোনা ভালো হয় সেই কামনা করছি। এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।